চাকরিতে জয়েন করলাম, কিন্তু থাকবো কোথায় এই সমস্যায় ভাবলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে আমি একটা সাবজেক্টে ভর্তি হই, সবচেয়ে ভালো হোস্টেলে তাহলে জায়গা পাবো, থাকতে পারবো। তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আবার আমি এখানকার শিল্পী হিসেবে শিল্পী কোটায় আমি ভর্তি হলাম সোশিওলজিতে। আচ্ছা। আমার বাবার ইচ্ছা ছিল আমি জার্নালিজম পড়ি, কিন্তু আমি চান্স পাইনি 4 নাম্বারের জন্য। পরবর্তী পর্যায়ে সোশিওলজিতে ভর্তি হলাম। আমি সোশিওলজি ভর্তি হওয়ার সুবাদে আমি একটা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী হিসেবে শামসুন্নাহর হলে আমি একটা সিট পাইনি, চেষ্টা করে আর কি বিভিন্ন রাজনৈতিক দলের মেয়েদের মাধ্যমে একটা সিট পেলাম আমি 119 নাম্বার রুমে। আচ্ছা, সেখানে আমি থাকলাম। তখন আপনি কি করছিলেন ঢাকা তখন ইউনিভার্সিটিতে? আমি ঢাকা ইউনিভার্সিটিতে সোশিওলজিতে মাস্টার্স মাস্টার্স করছিলেন আবার। আচ্ছা, ওকে। সাইমালটেনিয়াসলি চাকরিও করছিলাম। চাকরিও করছিলেন। অর্থাৎ পড়াটা মুখ্য নয়, মুখ্য হচ্ছে থাকার সিট পাওয়াটা আমার মুখ্য ছিল। ওকে। হ্যাঁ, তারপরে আমি এই হোস্টেলে থাকি আর হচ্ছে বিআইডিএসে চাকরি করি। এবং সেখানে চাকরি করতে করতে একটা তখন পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্ট দিত যে অমুক জায়গায় পোস্ট খালি আছে, এত নাম্বার বক্সে আপনি আপনার সিভি ড্রপ করুন। তো আমি এরকম করে করে বিভিন্ন জায়গাতে আমি ড্রপ করতাম। তো এরকম অ্যাটমিক এনার্জিতে ড্রপ করলাম, প্ল্যানিং, তারপরে অ্যাটমিক এনার্জিতে করলাম, ইউনেস্কো কমিশনে করলাম, ইউএনডিপিতে করলাম, এরকম অনেক। তারপরে সেভ দি চিলড্রেন ইউকেতে করলাম। যত জায়গায় আমি অ্যাপ্লিকেশন করেছি সবাই আমাকে ডেকেছে, প্রত্যেকটা জায়গায় ডেকেছে। অর্থাৎ আমি বিআইডিএসে 10 মাস চাকরি করার পরে আমি অ্যাটমিক এনার্জি কমিশনে চলে গেলাম, প্ল্যানিং সেলে কাজ করলাম। ওখানে প্ল্যানিং এ কাজ করতে করতেই আর একটা ইন্টারভিউ দিলাম, যে ওটা সেভ দ্য চিলড্রেন ইউকেতে। ওখানে ওরা আমাকে সিলেকশন দিল, কিন্তু আমি আর ওখানে করলাম না কাজ। পরবর্তী পর্যায়ে আবার ইউনেস্কো আমাকে ডাকলো। ইউনেস্কো কমিশন একটা তাদের কাজ ছিল, ফিল্ড করেসপন্ডেন্ট হিসেবেও ছিল, সেটাও তাই ছিল, ফিল্ড করেসপন্ডেন্ট সারা বাংলাদেশ। ওখান থেকেও আমি সারা বাংলাদেশ ট্যুর করেছি, যে তাদের ইনফরমেশনে সেই হিসেবে আমি ইয়ে থেকে বিআইডিএস থেকে আপনি অ্যাটমিক এনার্জি কমিশন থেকে আমি ইউনেস্কো কমিশনে চলে আসলাম কাজ করতে। আমার সাথে আমার যিনি বস ছিলেন রিচার্ড আসপিনাল, অস্ট্রেলিয়ান ভদ্রলোক ছিলেন। ওখানে আমি প্রায় 8-10 মাস চাকরি করলাম। ইন দি মিন টাইম কিন্তু আমি 1982 সালে, চাকরি কিন্তু বেশ অনেক দিন হয়ে গেল, 80 সাল থেকে শুরু করে 81 সাল হয়ে গেল। তারপরে 82 আসলে আমি বিসিএস পরীক্ষা দিলাম। বিসিএস পরীক্ষা দেওয়ার পর আমি উইন করলাম। বিসিএস এ আপনি দিলেন 82 হ্যাঁ। আচ্ছা। দেওয়ার পরে আমি আমার তো হয়ে গেল, তো শিক্ষা হ্যাঁ, শিক্ষা বিসিএস হলো। পরবর্তী পর্যায়ে আমি ওই বিসিএস এর পরে তো রেজাল্ট হয়ে অনেক কিছু হতে অনেক সময় লাগে। তো আমাকে ওনারা বললেন কি আপনি কি কোথাও চাকরি করেন, ডিডি অফিস থেকে, ডিজি অফিস থেকে বললো যে আপনি কোথাও চাকরি করেন। আমি বললাম হ্যাঁ। বলে আপনি করতেই থাকেন, আপনার এটা কবে হবে এখনো ঠিক নাই, সেই জন্য আপনি চাকরি করতে চান। তখন আমি ইউএনডিপিতে জব করতাম। তখন বেশ আমাদের তখন বেশ মানে আমাদের রেমুনারেশনটা খুব ভালো ছিল, খুবই ভালো ছিল, স্ট্যান্ডার্ড ছিল। কিন্তু এর পরবর্তী পর্যায়ে 82-তে একটা সময় আমি যেহেতু গান গাই, আমার একটা বান্ধবী ছিল, হলের বান্ধবী, সে কালচারাল মিনিস্ট্রিতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে জয়েন করলো। হ্যাঁ, তার নাম আমার বলতেই হবে, হ্যাঁ, নাসিমা বেগম। তিনি উনি যে পরবর্তী পর্যায়ে জয়েন্ট সেক্রেটারি হিসেবে রিটায়ার করেছেন, আমার বান্ধবী। সে খেলাধুলায় খুব এক্সপার্ট ছিল, সে স্পোর্টস অ্যান্ড কালচারে ওইখানে ওই মিনিস্ট্রিতেও সে জয়েন করেছে। আমার গান শুনে বলে কি নার্গিস, বলে আমার বিদেশে না অনেক লোকজন যাচ্ছে, গভর্নমেন্ট পাঠাচ্ছে, আমি আমার স্যারকে বলেছি যে স্যার আমার একটা বান্ধবী আছে, সে খুব ভালো গান করে। বলে কি নাম? সে রেডিও টেলিভিশন গান করে। তো তখন বলে কি যে সে তো এত ফেমাস না, মাত্রই রাজশাহী থেকে এসছে, কিন্তু গান শুনে দেখেন আপনি। তারপরে ও আমাকে নিয়ে গিয়ে মিনিস্ট্রিতে গান শোনালো, শিল্পকলা একাডেমি। গান শুনলে পরে ওরা আমার গান শুনে খুব অবাক হয়ে গেল, আরে এ তো ফ্যান্টাস্টিক গলা। হ্যাঁ, সিলেকশন দেওয়া হলো। তখন তারা আমাকে বাইরে যাওয়ার জন্য, তখন নর্থ কোরিয়া যাওয়ার জন্য আমাদের সিলেকশন দিয়ে দিল। তখন ইউনেস্কো ওনারা আমাকে বললো যে আমি তো ন্যাশনাল স্টাফ ছিলাম, বললাম যে আমার তো এরকম একটা সিলেকশন হয়েছে, আমি দেশের বাইরে যাবো, আমার 1 মাস ছুটি দিতে হবে। তো ওনারা বললেন না, আমরা তোমাকে ছুটি দিতে পারবো না। তো আমি বললাম তাহলে আমি চাকরি ছেড়ে দিব, কারণ বিদেশে যাওয়াটা এত বড় একটা সুযোগ গভর্নমেন্টের পক্ষ থেকে। আমি কি চাকরি ছেড়ে দিলাম জানেন? চাকরি ছেড়ে দিলে পরে আমি এই 1 মাসের জন্য আমরা চলে গেলাম কোরিয়া। আমরা 26 জন প্রতিনিধি ছিলাম, আমরা গিয়েছিলাম শিল্পকলা একাডেমি থেকে। এবং আমি ওদের দেশে গিয়ে ওখানে লোকাল গান শিখেছি, সেই 5টা গান জানি আমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজে, জানেন। এবং তারা ওখানে গিয়ে আমি যে প্রোগ্রাম করেছি, আমাদের কিম ইল সুং এর 71তম জন্মদিন ছিল, সেই হিসেবে আমাদের এখান থেকে তারা নিয়ে গেছিল ওখানে। আমি প্রথমে চায়না হয়ে ক্যান্টনে প্রথম আমরা নামলাম। এটি প্রথম বিদেশ যাত্রা আমার সরকারি পক্ষ থেকে প্রথম। তো আমি এই প্রসঙ্গে একটু কথা বলে রাখি, ছোটবেলায় আমি স্বপ্ন দেখতাম যে আমি একজন সিঙ্গার হব, অনেক বড়, যেখানে বড় বড় মঞ্চে স্টেজে আমি গান করব, নাম করা শিল্পী হব। তো এটা মনে আমার ঘুমিয়ে স্বপ্ন নয়, সত্যি মনে মনে স্বপ্ন ছিল। এবং একদিন স্বপ্নে দেখি যে আমি শিপে করে, ওই যে
জলযোগে আর কি, শিপে করে আমি কোন চীন দেশ চলে যাচ্ছি। এবং ইন্টারেস্টিং যে আমার ফার্স্ট ভিজিট কোরিয়া হলেও প্রথম আমি কিন্তু নেমেছি ক্যান্টনে, চায়নাতে। স্বপ্ন সত্যি হলো, স্বপ্ন সত্যি হলো। এবং আমি যখন প্লেনের ইয়ে থেকে বের হয়েছি দেখেছি না, তখন আমি বললাম আমার সেই স্বপ্ন সত্যি হয়ে গেল। হ্যাঁ, সেই যে ছোটবেলায় স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন আমার সত্যি হলো। এবং সেখানে আমরা নামলাম এবং সেখান থেকে প্রোগ্রাম করলাম 26 দিন আমরা প্রোগ্রাম করি। অর্থাৎ আমি চাকরি ছেড়ে দিয়ে কোরিয়া চলে গেলাম, 1 মাস থাকলাম, ওখান থেকে ফিরে এসে তখন আমি ক্লাস করলাম। আচ্ছা, তখন আমি আর বিআইডিসি, কোথাও তো আমার চাকরি নাই, তখন আমি এই মাস্টার্সে আমি ক্লাস করতাম, সোশ্যালজি ডিপার্টমেন্টে ক্লাস করতাম। এখানে আমি আমার অনেকগুলি বন্ধু বান্ধব পেয়েছি। সিফাত মঞ্জুর ছিল। বিসিএস এর নিয়োগ হয়নি? না, তখনও হয়নি। 1 বছর 10 মাস পরে আমার পোস্টিং হয়েছে, পরীক্ষা দেওয়ার, ওরে বাবা, সিলেকশনের পরে। বিসিএস এ তো 4টা স্তর থাকে, এগুলো হয়ে আসতে আসতে 1 বছর 10 মাস। কোথায় হলো পোস্টিং আপনার? পরে পোস্টিং বদরুন্নেসা কলেজে ফার্স্ট পোস্টিং হয়েছে আমার, লেকচারার হিসেবে। কি পড়াতেন আপনি? আমার সাবজেক্ট সোশ্যাল ওয়ার্ক। সোশ্যাল ওয়ার্ক, আচ্ছা আচ্ছা। তারপর সোশ্যাল ওয়ার্ক আছে নাকি শিক্ষার ইয়েতে? হ্যাঁ, সমাজকর্ম। ও, সমাজকর্ম, আচ্ছা আচ্ছা, সমাজকর্ম, আচ্ছা, বাংলায় সমাজকর্ম আর কি। আমি ভুলাই ফেলতেছি। সমাজকর্ম আসলে একটা আছে, সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সমাজ বিজ্ঞান আর সমাজ কল্যাণ, দুটোই পাশাপাশি। আমার ইচ্ছা ছিল যে আমি অ্যানথ্রোপোলজি পড়বো, আসলে এটা পিএইচডি করবো, এই ধরনের একটা হায়ার স্টাডি করার একটা স্বপ্ন ছিল আর কি আমার। সেই জন্য এসে সোশ্যোলজি ভর্তি হলাম। পরবর্তী পর্যায়ে পড়া আর হলো না। যখন আমার পোস্টিং হয়ে গেল, তখন আমি হোস্টেল তো আমাকে ছাড়তে হবে, ঢাকার মধ্যে বদরুন্নেসা কলেজে। তখন 1750 টাকা স্কেল ছিল, 750 মাত্র। হ্যাঁ, তখন 750 টাকাতে মোটামুটি গরু টরু কিনে ফেলা যেত নাকি? না, তখন 1 কেজি চালের দাম 4 টাকা ছিল। তো ঠিকই ছিল, ন্যাশনালি বলা চলে। কিন্তু সেই সময়কার গভর্নমেন্ট অফিসার এখনকার রাত দিন পার্থক্য আছে। তারপরে আমাদের 5 টাকায় 1 কেজি গরু মাংস পাওয়া যেত। ওরে বাবা, ঠিক আছে, এখন তো 600 টাকা দাম, তাই না? সো এই যে একটা ডিফারেন্স, তো আমি ভাবলাম যে আমার চাকরি যখন যেহেতু নাই, আমি তখন না ইয়েতে হোস্টেলে, মানে যে সময়টুকু আমি ইন বিটুইন বলি, আমার বিআইডিএসি চাকরি ছেড়ে দেওয়ার পরে, কোরিয়া যাওয়ার পরে আমার চাকরি নাই যখন, তখন কিন্তু আমি কি বলে ক্লাস করতাম রেগুলার। এই সময় আমার অনেকগুলি বন্ধু বান্ধব হয়েছে। আমার বন্ধু গোলাম কুদ্দুস, আমার বন্ধু সিফাত মঞ্জুর গান করে, তারপরে এর মধ্যে সাদিয়া আফরিন মল্লিক, এরকম আরো অনেক বন্ধু বান্ধবীরা আমার আছে, যাদের সাথে ফাহিমা খাতুন, এরা আমাদের সব বন্ধু বান্ধব। মাউসি ডিজি ছিলেন উনি পরবর্তী পর্যায়ে। তো এরকম বন্ধু বান্ধব পেয়েছে, আমার অ্যাসোসিয়েশন খুব সুন্দর। আর আমি তো গান গিয়ে মৌজ করে রাখি একদম, মানে যেখানে থাকি আমি সেই জায়গাটা জমায় রাখি আর কি আমি। তো এরকম পরে কলেজ জয়েন করে গেলাম। তারপরে কোথায় থাকবো, ওই যে হোস্টেল থেকে উঠে গিয়ে তখন নীলক্ষেতে আমি একটা জায়গায় সাবলেট থাকতাম। 750 টাকা বেতন পেতাম, আর ওই নীলক্ষেতে একটা ঘর, সাবলেট আমি 500 টাকা দিতাম। 250 টাকা আমার হাতে থাকতো। কিন্তু একটা আমার প্লাস পয়েন্ট ছিল, আমি যেহেতু গান গাইতাম, গান গিয়ে আমার অনেকগুলি পয়সা, আমার হাত খরচ সব এসে যেত, খাওয়া দাওয়ার খরচ সব। আমাদের সোসাইটিতে হয় কি, একটা বিয়ে হয়ে যাওয়ার পরে খুব তাড়াতাড়ি পরিবার থেকে চাপ দেয় যে আরেকটা বিয়ে যদি হয়ে যায়, এরকম। আপনার ক্ষেত্রে কি হলো? না, আমার ক্ষেত্রে এরকম ছিল বাবা মার একটা, কিন্তু সেরকম একবার যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেহেতু তারা অপেক্ষা করছিল, দেখা যাক কি হয়। তারপরে যা হোক, পরবর্তী পর্যায়ে আমি যখন একটু এস্টাবলিশড হয়ে গেলাম, তখন ওই জায়গাটাতে আমি থাকতাম নীলক্ষেতে।